ওয়েলকাম এভরিওয়ান ইন টুডেস ক্লাস, হোপ ইউ আর অল ওয়েল। সো আজকে হচ্ছে আমাদের 55 দিনের যে স্পোকেন ইংলিশের কোর্সটির রানিং চলছে আমাদের, তারই হচ্ছে আজকে 7 নম্বর দিন। ঠিক আছে। তো ইতিমধ্যে আমাদের 6টি ক্লাস হয়ে গেছে। যারা তোমরা সেই 6টি ক্লাস করোনি, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে করবে। এবং তোমাদের যেটা আমি বলবো যে টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য এন্টায়ার ক্লাস। অর্থাৎ আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ হচ্ছে আজকের যে টপিকটা, সেই টপিকটার উপর যদি ক্লিয়ার নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই তুমি ইংলিশে কথা বলতে পারবে না। ঠিক আছে। তো স্পোকেন ইংলিশের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য বলবো একদম ক্লাসটি মিস করা যাবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে। সো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। সো এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডে 7। ঠিক আছে, অর্থাৎ আজকে হচ্ছে ডে 7। ইতিমধ্যে 6টি ক্লাস হয়ে গেছে এবং আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস বা 7 নম্বর দিন। ঠিক আছে। তো ক্লাসটি শুরুর প্রথমেই তোমাদের যেটা বলবো, অবশ্যই কিন্তু প্রত্যেকেই খাতা এবং পেনটা নিয়ে ক্লাসটা করতে বসবে। ঠিক আছে। এবং যেগুলো আমি বোঝাবো এবং যেগুলো লিখবো, অবশ্যই কিন্তু তোমরা সেগুলো নোট করে নিবে খাতায়। পরবর্তীতে কিন্তু এগুলো তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে টেন্স। তো এবং প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে টেন্স। তো আমরা প্রথমেই জেনে নিব যে টেন্সটা কি, অর্থাৎ টেন্স আমরা কাকে বলছি। ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে কোনো কাজ বা ঘটনা কোন সময়ে হয়, হয়েছিল বা হবে, তা বোঝানোর জন্য ভার্বের যে বিভিন্ন রূপ তাকে টেন্স বলে। ঠিক আছে। তাহলে আমরা টেন্স কাকে বলছি? যে কোনো কাজ বা ঘটনা কোন সময়ে হয়, হয়েছিল বা হবে, তা বোঝানোর জন্য ভার্বের যে বিভিন্ন রূপ তাকে আমরা টেন্স বলি। ঠিক আছে। এক কথায় বাংলায় ক্রিয়ার কাল বা কাজের সময় বলতে যা বোঝানো হয়, ইংরেজিতে তাকেই টেন্স বলা হয়। টেন্স হলো কি? যে টেন্স হলো ভার্ব বা ক্রিয়ার একটি রূপ। ওকে, আশা করছি এই জায়গাটা বোঝাতে পারছি। দেন আমরা এবার দেখব যে টেন্সের প্রকারভেদ, অর্থাৎ টেন্স কয় প্রকার। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং আরেকটি হচ্ছে ফিউচার টেন্স। এই হচ্ছে 3 প্রকার টেন্স। এবং এই প্রত্যেকটা টেন্সেরই আবার কয়েকটি করে ভাগ রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ রয়েছে। এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং 4 নম্বরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তো প্রত্যেকটারই এরকম রয়েছে। ঠিক আছে। অর্থাৎ যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তো এই হচ্ছে টেন্সের প্রকারভেদ। অবশ্যই এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। দেন হচ্ছে আমরা এখানে ভার্বের যে ফর্মগুলো, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তা না হলে কিন্তু আমরা টেন্স চিনতে পারবো না বা বুঝতে পারবো না। ঠিক আছে। তো ভার্বের 5টি ফর্ম রয়েছে: ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম এবং হচ্ছে ফিফথ ফর্ম। ঠিক আছে। এখানে ফোর্থ ফর্মে তোমরা দেখতে পাচ্ছ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। হ্যাঁ, যেটা ফোর্থ ফর্ম রয়েছে, 4 নম্বর ফর্ম যেটা রয়েছে ভার্বের, তো সেটা হচ্ছে তোমাদের কি করতে হবে, এটা এটা মুখস্থ করার সেরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ ভার্বের যে ফার্স্ট ফর্মটা রয়েছে, তোমরা যদি ভার্বের ফার্স্ট ফর্ম জেনে থাকো, সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর ফর্মটা হয়ে যাবে। কারণ কি, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্তই হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম বা হচ্ছে 4 নম্বর ফর্ম। ওকে। সেমভাবে 5 নম্বর ফর্মটাও হচ্ছে একই, যে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করতে হবে। ঠিক আছে। তো যেমন এখানে দেখো যে ডু রয়েছে ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম, ডান হচ্ছে থার্ড ফর্ম এবং ডুইং হচ্ছে ফোর্থ ফর্ম। যেটা বলেছিলাম যে ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, অর্থাৎ ডু হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ফর্ম এবং ডু এর সঙ্গে আইএনজি করেছি, আইএনজি করে আমাদের ফোর্থ ফর্ম হয়ে গেছে, অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম হচ্ছে আমাদের ডুইং। দেন হচ্ছে ডাস, অর্থাৎ ডু এর সঙ্গে ই এর যুক্ত হয়েছে, ই এর যুক্ত হয়ে কিন্তু আমাদের এখানে 5 নম্বর ফর্মটা গঠিত হলো। ঠিক আছে। অর্থাৎ ডু এর ফার্স্ট ফর্মের সঙ্গে ই এর যুক্ত হলো। ওকে, আশা করছি এই বিষয়টি ক্লিয়ার করাতে পেরেছি। এবং পরবর্তী আরও একটা রয়েছে গো, গো থেকে ওয়েন্ট, ওয়েন্ট থেকে গান এবং গোয়িং, দেন হচ্ছে গস। ঠিক আছে। তো চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, অর্থাৎ চেনার চেষ্টা করি যে কোনটা কোন টেন্স, কীরকম দেখলে আমরা কাকে কোন টেন্স বলবো। ঠিক আছে। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্র্যাকটিস, এবং প্র্যাকটিসে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে। অর্থাৎ আমরা কি করে বুঝবো যে একটি টেন্স বা সেন্টেন্স থাকবে সেটা
কোন টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট, সেটাই আজকের ক্লাসে আমরা শিখবো বা দেখবো, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটের যে গঠন স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, V1 থাকবে এবং V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে এবং তার সঙ্গে এস বাই এ যুক্ত হয়ে থাকতে পারে। দেন হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট অর আদার ওয়ার্ডস, ঠিক আছে। তো আমরা কিভাবে বুঝতে পারবো যে এটি এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো প্রথমে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে সে প্রতিদিন স্কুলে যায়, যার ইংলিশ হচ্ছে হি গোজ টু স্কুল এভরিডে। তো এটা কোন টেন্সে রয়েছে আমরা কি করে বুঝবো, তাই তো? তাহলে এখানে দেখো যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এই গোটা হচ্ছে আমাদের ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, এবং এই গোর সঙ্গে এখানে ইয়ে যুক্ত হয়ে হয়েছে গস, ঠিক আছে, অর্থাৎ হি গোজ টু স্কুল এভরিডে। তো এখানে আমরা কি করে বুঝবো যে এটা কোন টেন্স? তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই ভার্বের জায়গাটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে। এখানে কি ভার্ব রয়েছে? গো রয়েছে, গোর সঙ্গে ইয়ে যুক্ত রয়েছে, তাহলে এটা কোন টেন্স? অবশ্যই এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ আমরা এখানে শিখেছি যে স্ট্রাকচারে যে সাবজেক্ট থাকবে, দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস থাকবে, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট আমাদের হি রয়েছে এবং তারপরে ভার্ব রয়েছে, তো অবশ্যই কিন্তু এখানে ভার্বের সঙ্গে ইয়ে যুক্ত রয়েছে, ঠিক আছে। সুতরাং এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো ভার্ব যদি আমরা চিনতে পারি তাহলেই কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো, ওকে। দেন চলো পরবর্তী উদাহরণ দেখে নেই যে আমি বই পড়ি, ঠিক আছে। তো এর ইংলিশ হচ্ছে কি যে আই রিড বুকস, অর্থাৎ আমি বই পড়ি। তো এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং রিডটা হচ্ছে আমাদের ভার্ব। রিড রয়েছে এবং রিড হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, সুতরাং এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন চলো পরবর্তী উদাহরণ দেখে নেই, যেখানে বলা হয়েছে আমরা ক্রিকেট খেলি, ওকে। আমরা ক্রিকেট খেলি, এর ইংলিশ হচ্ছে উই প্লে ক্রিকেট, ওকে। এর ইংলিশ কি যে উই প্লে ক্রিকেট, অর্থাৎ আমরা ক্রিকেট খেলি। তো এখানে সাবজেক্ট হচ্ছে উই এবং ভার্ব হচ্ছে প্লে, ঠিক আছে। তো উই প্লে, আমরা ক্রিকেট খেলি। তো এখানে সাবজেক্ট দেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে। দেন হচ্ছে তারা বাজারে যায়, তারা বাজারে যায়, এর ইংলিশটা কি? এর ইংলিশ হচ্ছে দে গো টু দ্য মার্কেট, অর্থাৎ তারা বাজারে যায়। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দে এবং তারপরে ভার্বটা হচ্ছে গো, অর্থাৎ গোয়ের, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে এবং ফার্স্ট ফর্ম যদি থাকে তাহলে অবশ্যই সেটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওকে। দেন সে তার মাকে সাহায্য করে, অর্থাৎ সে তার মাকে সাহায্য করে, এর ইংলিশ হচ্ছে শি হেল্পস হার মাদার, অর্থাৎ সে তার মাকে সাহায্য করে, হেল্প মানে সাহায্য করা, ওকে। তো এখানে আমাদের এ যুক্ত হলো কেন? এই জায়গাটা কিন্তু আমরা গত ক্লাসগুলোতে ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে, যে এখানে সাবজেক্ট আমাদের রয়েছে শি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অবশ্যই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এজ অথবা ইয়ে যুক্ত হবে। তো এখানে কিন্তু এজ যুক্ত হয়েছে এবং আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটা হচ্ছে হেল্প, ঠিক আছে, এবং তার সঙ্গে এজ যুক্ত হয়েছে, যেহেতু সাবজেক্টটা এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ শি রয়েছে। যদি হি থাকতো সেক্ষেত্রেও কিন্তু হেল্পস হতো, বাট যদি আই থাকতো এই সাবজেক্টে তাহলে কি হতো? যদি আই থাকতো, অর্থাৎ আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই কিন্তু হেল্প হতো, ঠিক আছে, তার সঙ্গে এস বা ইয়েস একটিও কোনোটি কিন্তু হতো না, ওকে। দেন পরবর্তী উদাহরণ দেখে নাও, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সকালে হাঁটি, এর ইংলিশ কি? আমি সকালে হাঁটি, এর ইংলিশ হচ্ছে আই ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে, আমি সকালে হাঁটি। এখানে দেখো তো ইয়েস বা ইয়েস কোনো কিছু আছে কি? এস বা ইয়েস কিন্তু এখানে নেই, কারণ হচ্ছে সাবজেক্টটা এখানে আমাদের ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসনের সঙ্গে কিন্তু কখনোই এস বা ইয়েস হবে না, অর্থাৎ মূল ভার্বটাই কিন্তু এখানে ইউজ করতে হবে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভার্বের ফার্স্ট ফর্মটাই কিন্তু এখানে ইউজ হয়েছে, অর্থাৎ আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি, এটিও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন পরবর্তী উদাহরণ হচ্ছে তুমি কি চা পান করো? তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডু ইউ ড্রিঙ্ক টি, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমরা দেখবো। তো এই প্রথম একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে পেলাম, তো আরও আমরা উদাহরণ দেখবো, কোনো রকম টেনশন নেওয়ার কারণ নেই। তো এখানে আমাদের কি হলো যে ডু ইউ থিঙ্ক ড্রিঙ্ক টি, তুমি কি চা পান করো? এখানে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে ড্রিঙ্ক,
ঠিক আছে, এবং ইউ যেহেতু আমাদের সেকেন্ড পার্সন, যার জন্য কিন্তু এখানে এস বাই এস যুক্ত হয়নি। তো অবশ্যই তোমরা এই জায়গাটা মাথায় রাখবে, যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন হয় তাহলে কিন্তু কখনোই ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রেই কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস হবে। তাহলে থার্ড পার্সন কোনগুলোকে বলছি, যেমন হচ্ছে হি, শি, ঠিক আছে, ইট, এবং কারো একটা নাম হতে পারে রাম, শ্যাম, যদু, ঠিক আছে, যে কোনো নাম হতে পারে। তো এখানে যেহেতু ইন্টারোগেটিভ, যার জন্য কিন্তু ডু একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে এবং ডুকে কেন আমরা নিলাম, এগুলো বিষয়েও কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখব, ঠিক আছে, উদাহরণ হিসাবে। তো চলো পরবর্তী উদাহরণটা দেখে নেওয়া যাক। তো পরবর্তীতে যেটা রয়েছে, সে ভালো রান্না করে। তার ইংলিশটা আমরা এখানে কি লিখেছি, যে হি কুকস ওয়েল, অর্থাৎ সে ভালো রান্না করে, হি কুকস ওয়েল। তো এখানে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন রয়েছে, হি রয়েছে, যার কারণে কিন্তু এখানে কুকের সঙ্গে এ যুক্ত হয়ে কুকস হয়েছে। ওকে, যদি এখানে সাবজেক্টটা ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন যদি থাকতো, আই অথবা ইউ থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে কখনোই এস যুক্ত হতো না, ঠিক আছে। অর্থাৎ তখন আমরা বলতাম আই কুক, ইউ কুক। এছাড়াও যদি এখানে তারা অর্থাৎ প্লুরাল থাকতো, প্লুরালের ক্ষেত্রেও কিন্তু এস বাই এ যুক্ত হবে না, ঠিক আছে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই একমাত্র ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বাই এস হবে। তো এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখলাম। এবার চলো আমরা পাস্ট ইনডিফিনিটের কিছু উদাহরণ দেখে নিই। তো পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনবো, ঠিক আছে, যার গঠন স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, যে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর হচ্ছে আদার ওয়ার্ডস, ঠিক আছে। তো প্রথম উদাহরণটা এখানে দেখে নাও পাস্ট ইনডিফিনিটের, যে সে গতকাল স্কুলে গিয়েছিল, ঠিক আছে, কোনো একটা কাজ সে করেছিল, সেটি হচ্ছে পাস্ট টেন্স, এবং পাস্টের কোন টেন্স যে হচ্ছে আমরা সেটাই দেখব। এখানে দেখো যে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। এখানে আমাদের কোন ফর্ম রয়েছে ভার্বের, যে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ হি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্বটা রয়েছে, তো ভার্বটা হচ্ছে আমাদের ওয়েন্ট, এবং ওয়েন্টটা হচ্ছে গো এর সেকেন্ড ফর্ম, গো ওয়েন্ট গান, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, ঠিক আছে। ভার্বের ফর্মগুলো এখানে দেখো, যে গো ওয়েন্ট দেন গান, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়েন্টটা হচ্ছে সেকেন্ড ফর্ম ভার্বের। ওকে, এবং এই জায়গাটা মাথায় রাখতে হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এস বা ইএস এর ব্যাপার নেই। সে যে সাবজেক্টে থাকুক না কেন, ফার্স্ট পার্সন থাকুক, সেকেন্ড পার্সন থাকুক, আর থার্ড পার্সন থাকুক, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভি2 ইউজ হবে। এর সঙ্গে কিন্তু কোনো রকম এস বা ইএস এর ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলছি, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। দেন হচ্ছে আমি একটি গল্প পড়লাম বা পড়েছিলাম। তো পড়লাম, খেললাম, বললাম, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে পাস্ট টেন্স। ওকে, এবং পড়েছিলাম সেটিও পাস্ট টেন্স। দেন তাহলে এখানে কি বলা হয়েছে, তাহলে এখানে কি বলা হয়েছে, যে আমি একটি গল্প পড়লাম বা পড়েছিলাম, তো পাস্ট টেন্স বোঝাচ্ছে, এবং পাস্ট টেন্স যার ইংলিশটা হচ্ছে আই রিড আ স্টোরি, ঠিক আছে, আই রিড আ স্টোরি, আমি একটি গল্প পড়েছিলাম। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে রিডের কিন্তু তিনটা ফর্মে একই, অর্থাৎ ভি1, ভি2, ভি3, তিনটা ফর্মে একই, রিড রিড রিড। ওকে, তো আই রিড আ স্টোরি, আমি একটা গল্প পড়েছিলাম বা পড়লাম। ওকে, দেন পরবর্তী উদাহরণটা দেখো, যে আমরা ফুটবল খেললাম বা হচ্ছে খেলেছিলাম। তাহলে এর ইংলিশটা কি হচ্ছে, যে উই প্লেড ফুটবল। তো প্লে ভার্বটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম, যেহেতু এটি পাস্ট টেন্স, যার কারণে আমাদের ভি2 ইউজ করতে হবে। তো সে কারণে আমরা কিন্তু এখানে প্লেড ইউজ করেছি, ঠিক আছে। অর্থাৎ উই হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, প্লেড হচ্ছে আমাদের এখানে ভার্ব, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, এবং ফুটবলটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, ঠিক আছে। চলো পরবর্তী উদাহরণ দেখে নিই, যে তারা বাজারে গেল বা গিয়েছিল, এর ইংলিশটা কি হবে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে বুঝবো, চলো, দে ওয়েন্ট টু দ্য মার্কেট, অর্থাৎ তারা বাজারে গিয়েছিল। এখানে দে হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ওয়েন্টটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম। যেহেতু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, সুতরাং আমরা জানি যে ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই টেন্সটি হবে, তো অবশ্যই কিন্তু এটি পাস্ট ইনডিফিনিটের। ওকে, চলো পরবর্তী উদাহরণ, যে সে তার মাকে সাহায্য করলো বা করেছিল। তাহলে এর ইংলিশটা কি, এর ইংলিশটা হবে শি হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করেছিল। তো এটি কোন টেন্সে রয়েছে, তো অবশ্যই কিন্তু এটি পাস্ট ইনডিফিনিটে রয়েছে। আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটটা বুঝতে পেরেছো। চলো এবার ফিউচার ইনডিফিনিটটা দেখে নিই। ফিউচার ইনডিফিনিটের গঠনের স্ট্রাকচারটা কি রয়েছে, যে সাবজেক্ট প্লাস উইল
প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট অর আদার অর কমপ্লিমেন্ট অর আদার ওয়ার্ডস, ঠিক আছে। তো অনেকেই তোমরা এখানে শ্যালের বিষয়টি বলবে যে ফিউচারে তো শ্যাল উইল হয়, তো এখন কিন্তু বর্তমানে শ্যালটাকে আর সেরকম ইউজ করা হয় না, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তুমি উইল ইউজ করতে পারবে যে কোনো সাবজেক্টের সঙ্গে, ঠিক আছে। যে কারণে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে উইল রেখেছি, ওকে। তো সে আগামীকাল স্কুলে যাবে, সে আগামীকাল স্কুলে যাবে, এটি আমরা অবশ্যই ফিউচারে বুঝতে পারছি, যাবে এখনও যায়নি, সেক্ষেত্রে কিন্তু এটি ফিউচার টেন্স, এবং ফিউচারে কোন টেন্স সেটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা চিনতে হবে। তো সেক্ষেত্রে আমরা এর ইংলিশটা কি সেটি দেখব, যে সে আগামীকাল স্কুলে যাবে, এর ইংলিশ হচ্ছে হি উইল গো টু স্কুল টুমোরো। হি উইল গো টু স্কুল টুমোরো, অর্থাৎ সে আগামীকাল স্কুলে যাবে। এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, এবং আমাদের এখানে ভার্বটা কি হচ্ছে, ভার্বটা হচ্ছে আমাদের এখানে উইল, ভার্বটা হচ্ছে আমাদের এখানে উইল গো, ঠিক আছে। উইলটা হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, এবং গোটা হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব, অর্থাৎ V1 ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানে স্ট্রাকচারে আমরা কি দেখেছি, সাবজেক্ট থাকবে এবং উইল প্লাস V1 থাকবে, ঠিক আছে। এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই সেটা কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হবে, যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে হি, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উইল গো, অর্থাৎ উইল রয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্মও রয়েছে, সুতরাং এটি কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আমরা স্ট্রাকচারে দেখেছি যে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে। তো উইলের সঙ্গে সবসময় কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। দেন তারপর দেখো যে আমি একটি বই পড়বো, এখানে কিন্তু পড়বো, ঠিক আছে, আমি কিন্তু পড়িনি। তো এটিও কিন্তু ফিউচার আমরা বুঝতে পারছি। এবং কিভাবে বুঝবো যে ফিউচারে কোন টেন্স, আই উইল রিড আ বুক, এখানে দেখো রিড, এবং রিড হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম V1, এবং V1 এর সঙ্গে উইল রয়েছে, সুতরাং কিন্তু এটি ফিউচার ইনডিফিনিট, ওকে। চলো আমরা পরবর্তী দেখে নেই, যে আমরা ক্রিকেট খেলবো, আমরা ক্রিকেট খেলবো, ইংলিশ হচ্ছে উই প্লে ক্রিকেট, যেহেতু এখানে উইল রয়েছে এবং ভিএন রয়েছে, সুতরাং এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সেমভাবেই তারা বাজারে যাবে, এখানে দে উইল গো টু দ্য মার্কেট, অর্থাৎ তারা বাজারে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি উইল রয়েছে এবং সঙ্গে V1 রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সুতরাং এটিও ফিউচার ইনডিফিনিট। দেন সে তার মাকে সাহায্য করবে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শি উইল হেল্প হার মাদার, উইল রয়েছে এবং হেল্প রয়েছে, হেল্প যেটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ উইলের সঙ্গে V1 রয়েছে, সুতরাং এটিও ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। দেন আমি সকালে হাঁটবো, এখানে আই উইল ওয়াক ইন দ্য মর্নিং, তো উইল রয়েছে এবং ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সুতরাং এটিও ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। দেন হচ্ছে তুমি কি চা খাবে, যখনই আমরা ইন্টারোগেটিভে বলছি তখন আমরা কি করছি, যে উইলটাকে সামনে নিয়ে আসছি, ঠিক আছে। উইল ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাবে, ঠিক আছে। দেন হচ্ছে সে ভালো রান্না করবে, ঠিক আছে, সে ভালো রান্না করবে, এর ইংলিশ হচ্ছে হি উইল কুক ওয়েল, ঠিক আছে। তো উইল আমরা এখানে দেখতে পাচ্ছি, দেন হচ্ছে এর সঙ্গে V1 রয়েছে, সুতরাং এটিও কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, যে প্রথমত আজকের ক্লাসে আমরা শিখলাম টেন্স কাকে বলে, টেন্সের প্রকারভেদ, এবং ইনডিফিনিট টেন্সটাকে আজকে আমরা দেখলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ প্রত্যেকটা ইনডিফিনিট টেন্সের গঠন স্ট্রাকচার এবং ইনডিফিনিট টেন্সের কথাগুলো কীরকম হয় সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো নেক্সট ক্লাসটি পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, যারা তোমরা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনেতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো পরবর্তী এ ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। So today's class ends here. Thank you all for patiently attending the class. We will meet again in the next class. Until then, take care and stay healthy.